দেখে নেব খেলার সময় শিরোনাম। মোস্তাফিজ ইস্যুতে কঠোর বাংলাদেশ, কোনো ক্রিকেটারের অসম্মান সহ্য করবে না বিসিবি। আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের, বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের আভাস। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। নিরাপত্তার স্বার্থে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন সাবেক অধিনায়ক ও সংগঠকরা। ক্রিকেট বিশ্বে ভারতীয় আগ্রাসী মনোভাবের নিন্দা। যে চিঠিটি দিয়েছে সেখানে আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়, সঠিক কাজটি করেছে। নিরাপত্তা যদি ঠিক না থাকে এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। আইসিসি বেশিরভাগই কিন্তু ডমিনেট করেই হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। অনেক ক্ষেত্রে দেখা গেল যে ফেয়ার জাজমেন্ট থাকে না, আমার কাছে মনে হয়েছে সবসময়। টাইগার পেসারকে কেকেআর থেকে বাদ দেয়ায় ক্ষুব্ধ কলকাতার দর্শকরাও। ক্রিকেটটা এখন পুরোপুরি রাজনৈতিক ঢুকে গেছে। একটা অন্য ধরনের নোংরামি একটা রাজনীতি চললো, যেটা আমরা আশা করিনি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। বাংলাদেশ থেকে দেখা যাবে না আইপিএল। দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার বন্ধে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের চিঠির ভিত্তিতে কাজ শুরু করেছে আইসিসি। ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, ইতোমধ্যে কর্মকর্তাদের নতুন সূচি তৈরি করতে নির্দেশ দিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশ। আইপিএল বয়কটের আলোচনায় সরগরম বাংলাদেশ ক্রিকেট। যে আগুনে ঘি ঢালেন স্বয়ং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিতে। পরদিন আসিফ নজরুলের কথা আমলে নেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমে জানান, খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভুল করেছে ভারত। ঘোষণা দেন দেশের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আইপিএল সম্প্রচার বন্ধে আইনি ভিত্তি পর্যালোচনা করবে তারা। আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। 24 ঘন্টা না পেরোতেই এলো সুসংবাদ, দেশে বন্ধ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার। দুপুরে এক প্রজ্ঞাপন জারি করে আইপিএল সম্প্রচার বন্ধের এ আদেশ দেয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। শুধু তাই নয়, আইপিএল সংক্রান্ত কোন অনুষ্ঠান আয়োজন করা যাবে না এবং তা প্রচারও করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এদিকে সুখবর আছে আরও একটা, যদিও সেটা এসেছে বর্ডারের ওপার থেকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যেতে না চাওয়ার বিষয়টা গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। সংস্থাটির চেয়ারম্যান একজন ভারতীয় নাগরিক এবং ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে হলেও জয় শাহকে এখন পক্ষেই পাবে বাংলাদেশ। কারণ আইসিসির আইন অনুযায়ী কোনো দেশের সরকার নিরাপত্তার কারণে ভিন্ন দেশে টিম পাঠাতে না চাইলে সেটাকে আমলে নিতে বাধ্য সংস্থাটি। এক্সপ্রেসের খবর, ইতোমধ্যে আইসিসির কর্মকর্তাদের বিশ্বকাপের নতুন সূচি করতে নির্দেশ দিয়েছেন জয় শাহ। বাংলাদেশের দাবি মানলে পাকিস্তান এবং বাংলাদেশ দুদলের জন্যই শ্রীলঙ্কাতে সব ম্যাচ আয়োজন করতে হবে বিসিসিআইকে। শুধু তাই নয়, কোন দল ফাইনালে উঠলে সে ম্যাচটাও ভারত থেকে সরিয়ে লঙ্কা দ্বীপে নিয়ে আসতে হবে তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার মোস্তাফিজুর রহমান, তাই বাংলাদেশ সরকারের আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিসিবি। বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি যে পথেই হাঁটুক, ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকবে ক্রিকেট বোর্ড। চলতি বছর ভারতের বাংলাদেশ সফরও এখন অনেকটাই অনিশ্চিত। রাজনৈতিক প্রতিহিংসা সীমান্তের কাঁটাতার পেরিয়ে এখন ক্রিকেট মাঠে। আইপিএল থেকে মোস্তাফিজের নাম সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল এর সম্প্রচারই বন্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এমন শক্ত অবস্থানে খুশি বিসিবি। জাতীয় দলের তারকার মানহানির ব্যাপারে জিরো টলারেন্সের সিদ্ধান্ত বোর্ড সভাপতির। মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার, এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না। সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। আইসিসিকে পাঠানো চিঠির জবাব আসতে পারে মঙ্গলবার। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যে পথেই হাঁটুক, ভারতে না যাবার ব্যাপারে নিজেদের অবস্থান বদলাতে চায় না ক্রিকেট বোর্ড। বিসিসিআই এর সাথে আমাদের যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছি। আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা
যে যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যে আছে। যে ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের, তবে দুই দেশের মুখোমুখি অবস্থানে সে সিরিজ আয়োজনের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আপাতত বিশ্বকাপের ওপরই নিজেদের সর্বোচ্চ মনোযোগ রাখতে চাচ্ছে বিসিবি। দু দেশের ক্রিকেট তো এটা বাইল্যাটারাল সিরিজ যেগুলো হবে, বিশ্বকাপে খেলা হবে, এগুলো একটা ব্যাপার, আর বিশ্বকাপে খেলতে যাওয়া আর সিকিউরিটি আরেকটা ব্যাপার। রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। আনুষ্ঠানিক মন্তব্য না করলেও সেপ্টেম্বর উইন্ডোতে ভারতের বিকল্প নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে বিসিবি। উল্লেখ্য, গত বছর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে অস্বীকৃতি জানায় বিসিসিআই। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আইসিসিকে ডমিনেট করে ভারত, তাই বিশ্বকাপের ভেন্যু বদল ইস্যুতে কতটা স্বচ্ছ সিদ্ধান্ত নেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাসুদ পাইলট। তাই বাংলাদেশের নিজের অবস্থানে কঠোর থাকা উচিত বলে মনে করেন তিনি। যে টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটার অপমানিত হন সেটা অবশ্যই সবার বয়কট করা উচিত বলেও মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক। সাকিব আল হাসান বলেছিলেন, দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব বলে কিছু নেই, আসল এবং একমাত্র পাণ্ডব তিনি। ঠিক তেমনি বিশ্ব ক্রিকেটে বিগ থ্রি বলে যে টার্ম প্রচলিত তা কেবল বলার জন্য, কাজের কাজ সব হয় এক ভারতের ইশারায়। ইংল্যান্ড অস্ট্রেলিয়া কেবলই পার্শ্ব চরিত্র। আইসিসির সব বৈশ্বিক ইভেন্টেই অনৈতিক সুবিধা আদায় করে ভারত, জানে বিভিন্ন সময় খোলামেলা মন্তব্য করেছেন ক্রিকেটার থেকে শুরু করে আম্পায়ার। কিন্তু কে শোনে কার কথা? বিসিসিআই এর বেলায় আইসিসি যে বধির, সেই বধির সংস্থার শ্রবণ শক্তি কি ফিরবে বিসিবির চিঠিতে, জানিয়ে সংশয়ে খোদ বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলট। আমরা সবাই জানি যে আইসিসি বেশিরভাগই কিন্তু ডমিনেট করেই হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। অনেক ক্ষেত্রে দেখা গেল যে ফেয়ার জাজমেন্ট থাকে না, আমার কাছে মনে হয়েছে সবসময় একজন খেলোয়াড় হিসেবে। তো সেই ক্ষেত্রে যতটুকু বেস্ট করা যায় বাংলাদেশ স্ট্যান্ডে থাকা ভালো। অপোনেন্ট কী করছে, আইসিসি কী করছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি তাদের ডিসিশনকে, কিন্তু আমার মনে হয় আমরা কি পারবো না সেটা আমাদের স্টেট মতামত থাকা ভালো। যৌক্তিক কারণ ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে নিজের দাদাগিরি দেখিয়েছে বিসিসিআই। ভদ্রলোকের খেলা ক্রিকেটের স্পিরিটটাই যে তারা নষ্ট করে দিচ্ছে নানা বিতর্কিত কর্মকাণ্ডে, সেদিকে নেই বিন্দুমাত্র ভ্রুক্ষেপ। সব সময় শুধু নিজেদের স্বার্থ প্রাধান্য দিয়ে চলা বোর্ডের কাছে এর চাইতে বেশি কিছু আশা করাও অনুচিত। তবে উচিত কাজটা করেছে বাংলাদেশ। দিন শেষে দেখতে হবে যে আমাদের স্বার্থটা দেখতে হবে। তো আমার মনে হয় যে যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। তা আমি মনে করি যে আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না, আমি খুবই এটা গ্রহণ করি যে না ঠিক আছে আমরা দেখবই না ওই খেলা, বিকজ আমরা ক্রিকেটকে ভালোবাসি, অল স্পোর্টসকে ভালোবাসি। কিন্তু আপনি যখন একটা আমাদের নাগরিককে যখন অসম্মান করবেন, আমার কাছে মনে হয় যে ওইটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। ক্রিকেট কূটনীতিতে সবসময়ই নোংরা পলিটিক্স করে এসেছে বিসিসিআই, তাই একে একে সব মিত্র দেশ হারিয়েছে তারা। মোস্তাফিজ ইস্যুতে যে শীতল সম্পর্ক তৈরি হলো বিসিবির সঙ্গে, সেই বরফ গলাতে উষ্ণ জল ঢালতে পারবে তো আইসিসি? এস এম ইকবাল, সময় সংবাদ। ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে ভারতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া সংগঠকরাই। শুধু আসন্ন বিশ্বকাপই নয়, আগামীতেও ভারতের এই আগ্রাসী মনোভাবকে শক্ত হাতে প্রতিহত করবে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন তারা। বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেললে তার প্রভাব পড়বে দলের পারফরমেন্সে। তাই এই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অটল থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ক্রিকেট নিয়ে নোংরা রাজনীতিতে মেতেছে ভারত। ক্রীড়াঙ্গনে সব আলোচনা ছাপিয়ে টক অব দ্য টাউন বিসিবি-বিসিসিআই দ্বন্দ্ব। ভারতীয় উগ্রবাদীদের প্রতিবাদে মোস্তাফিজুর রহমানকে এবারের মৌসুমের জন্য রিলিজ দিয়ে যেন আগুনে ঘি ঢেলে দেয় বিসিসিআই, যা সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে। ভারতের এমন সিদ্ধান্তে ফুঁসে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। সম্প্রতি এমন নেক্কারজনক কর্মকাণ্ডের পর ভারতে অনুষ্ঠিত আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি দেখছে বাংলাদেশ সরকার ও বিসিবি। সরকারি নির্দেশে আইসিসিকে ভারতে দল না পাঠানোর চিঠিও দিয়েছে ক্রিকেট বোর্ড।
এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। যেখানে বিসিসিআই বাংলাদেশের এক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, সেখানে ভারত কিভাবে দলের নিরাপত্তা নিশ্চিত করবে তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আগামীতেও ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থান থাকবে বলেই বিশ্বাস তাদের। ভারতে গিয়ে যদি আমরা বিশ্বকাপ যে ক্রিকেট অনুষ্ঠিত হবে সেখানে আমাদের খেলোয়াড়রা কেউই নিরাপদে থাকবে না। সো সেই নিরাপত্তাকে নিশ্চিত করে আমরা মনে করি যে আমাদের অন্য কোনো দেশে যেটি ক্রিকেট বোর্ড আহ্বান করেছে সেখানে যদি হয় তা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ ক্রিকেট দল অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে। এখানে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়, বিসিবি কোনো রাজনৈতিক সংগঠন নয়, তারা কেবল নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমার বিশ্বাস যে চিঠিটি দিয়েছে সেখানে আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়, সঠিক কাজটি করেছে। দুই দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেললে তার প্রভাব পড়বে দলের মাঝে। মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারবে না ক্রিকেটাররা। তাই এই সিদ্ধান্তে বিসিবিকে অটল থাকার আহ্বান জাতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচকের। খেলোয়াড়দের নিরাপত্তা তো সবার আগে, এটা তো আপনাদের সবাইকে মানতে হবে, কারণ নিরাপত্তা যদি ঠিক না থাকে এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় আমি মনে করি যে সিদ্ধান্তটা এটা ঠিকই আছে। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশন ভারত গিয়ে খেলাটা একটু অবশ্যই একটা নিরাপত্তার অভাব হবে। পাল্টাপাল্টি অবস্থান যতই থাকুক, দিন শেষে ক্রিকেটের ভালো চান সবাই। তাই সমস্যার সমাধানে আইসিসির মধ্যস্থতায় দুই বোর্ডের আলোচনা করা উচিত বলে মনে করেন দেশের ক্রীড়া সংগঠকরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ভারতের নোংরা রাজনীতির শিকার মোস্তাফিজুর রহমান, তাকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়ায় এমন মন্তব্য করেছেন কলকাতার সাধারণ ক্রিকেট প্রেমীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, রাজনীতিকে খেলার মাঠে নামিয়ে এনে ক্রিকেটকেই ছোট করা হচ্ছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এমন সিদ্ধান্ত শুধু একজন ক্রিকেটারকে ঘিরেই নয়, বরং প্রশ্ন তুলে দিচ্ছে কলকাতার ক্রীড়া ঐতিহ্য নিয়েও। কারণ কলকাতা শুধু রাজনৈতিক আন্দোলনের শহর নয়, এই শহর খেলার শহরও। এই শহরের রক্তে মিশে রয়েছে ফুটবল আর ক্রিকেটের আবেগ। আর সেই আবেগের সবচেয়ে বড় ঠিকানা ইডেন গার্ডেন্স। বিশ্বের অন্যতম ঐতিহাসিক এই মাঠকে ক্রিকেটের নন্দনকানন বলেই চেনেন সমর্থকরা, যেখানে ম্যাচ মানে শুধু খেলা নয়, মানে সার্বজনীন উৎসবও। গ্যালারির গর্জনে কেঁপে ওঠা গোটা সিটি অব জয় কলকাতা। সেই গর্জন শোনার প্রতীক্ষায় যারা প্রহর গুনছেন নিজের শহর কেকেআরের হয়ে গলা ফাটাবেন বলে গলায় শান দিচ্ছিলেন, আজ তারা অনেকটাই হতাশায় মুহ্যমান। কলকাতার মতো এক ধর্মনিরপেক্ষ শহরে মুস্তাফিজকে নিয়ে এমন রাজনীতি হতে দেখে ক্ষুব্ধ শহরের সাধারণ ক্রিকেট প্রেমীরা। মুস্তাফিজুর রহমান একটা ফাস্ট বোলার, তাকে নেওয়া নিয়ে একটা অন্য ধরনের নোংরামি একটা রাজনীতি চললো, যেটা আমরা আশা করিনি। অন্তত কলকাতার টিম, বাংলার টিম তৈরি হচ্ছে, এটা নিয়ে যে নোংরা রাজনীতি রয়েছে আমার কাছে মনে হয় যে খুবই বাজে। খেলাধুলাটা আমরা কি বলি, রাজনৈতিক থেকে দূরে রাখো, তাই না? তা আমরা সেই রাজনৈতিকটাকেই আমরা ইনপুট করছি খেলাধুলার মধ্যে। আমার মনে হয় দু দেশেরই এই কূটনৈতিক স্তরে যাই হোক না কেন, খেলাধুলার অন্তত প্রভাবটা যাতে না পড়ে। কেকেআর কলকাতাবাসীর কাছে শুধু একটি ক্রিকেটের দল নয়, কলকাতার আবেগের প্রতীকও। ফলে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে যে বিতর্কে এই শহর ও তাদের প্রিয় দলকে জড়ানো হলো, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন কলকাতাবাসী। এটা আগে থেকে মোটামুটি বোঝা গিয়েছিল যে মুস্তাফিজুরকে যদি বিসিসিআই আইপিএল খেলতে না দেয় বাংলাদেশের কোনো প্লেয়ারকে, তাহলে ওরাও একটা এরকম কিছু স্টেপ নেবে, এটা ভাবা হয়েছিল ওদের দিক থেকে। হয়তো ওরা ঠিক আছে, বাট এটা তো একটা রাজনৈতিক ব্যাপার হয়ে গেছে। এখন ক্রিকেটটা এখন পুরোপুরি রাজনৈতিক ঢুকে গেছে। হিন্দু মুসলিম সব এক, আমরা সব এক মানি। খ্রিস্টানও থাকছে, হিন্দু থাকছে, মুসলিম থাকছে। এখানে সিকিউরিটি অনেক ভালো, মানে আপনি বাইরে থেকে হলেও আপনাকে খুব সাপোর্ট করে। আমি তো দেখেছি সিকিউরিটি এখানকার ইন্ডিয়া সিকিউরিটি সবচেয়ে বেস্ট। আইপিএল এর আসছে মৌসুমে ইডেন গার্ডেন্সে মোট 7টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। ইতিমধ্যে এই ম্যাচগুলোর কয়েক হাজার টিকিট অনলাইনে আগাম বিক্রিও হয়ে গিয়েছে, যাদের অনেকেই ম্যাচ টিকিট সংগ্রহ করেছেন মাঠে বসে মুস্তাফিজুর রহমানের খেলা দেখবেন বলে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ হওয়ায় এবং বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে নিলে আর্থিক লোকসানের মুখে পড়বে বিসিসিআই। বাংলাদেশের ম্যাচ সরিয়ে ভারতে অন্য কোনো ম্যাচ দেওয়া না হলে সার্বিক দিক বিবেচনায়, যার
পরিমাণ হতে পারে ৩০ কোটি রুপি পর্যন্ত। আইপিএল দিয়েই ক্রিকেট বিশ্বের রাজত্ব ভারতের। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বিসিসিআই এর। শুধু নিজেদের দেশেই নয়, আলাদাভাবে অন্যান্য দেশ এবং প্ল্যাটফর্মে আইপিএল এর সম্প্রচার সত্ত্ব থেকে কারি কারি টাকা অ্যাকাউন্টে যোগ হয় তাদের। অর্থের ঝনঝনানিতে যেন মাটিতে পা পড়ে না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের। তাই ক্রিকেটকে যেন নিজেদের সম্পত্তি ভাবতে শুরু করেছে তারা। কিন্তু সেই আইপিএল আর বিসিসিআইকেই এবার চ্যালেঞ্জ জানিয়ে বসেছে সাহসী বাংলাদেশ। কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। অনেকেরই প্রশ্ন, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হলে কিংবা ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচ না হলে কেমন আর্থিক লোকসানের মুখে পড়তে পারে বিসিসিআই। এ বিষয়ে বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি নিয়ে লোকসানের পরিমাণ খোঁজার চেষ্টা করেছে ইন্ডিয়ান কয়েকটি গণমাধ্যম। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের 3টি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির বিপক্ষে। আরেকটি নেপালের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 4 ম্যাচ মিলিয়ে 2 ভেন্যুতে প্রায় 2.25 লাখ টিকেটের বাজার রয়েছে। যদিও আইসিসির ইভেন্ট হওয়ায় টিকিট বিক্রির পুরো টাকা বিসিসিআই পেত না। ম্যাচ ডের উদ্বৃত্ত আয় লোকাল স্পন্সরশিপ আর হসপিটালিটি বক্স থেকে আয় হতো ভারতীয় বোর্ডের। ধারণা করা হচ্ছে, যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ম্যাচ সেখানে না দেয়া হয়, তাহলে বিসিসিআই এর লোকসানের পরিমাণ হতে পারে 7 থেকে 30 কোটি রুপি। আবার আইপিএল সম্প্রচার না হলেও কিছু লোকসান হবে তাদের, যদিও আইপিএল এর বাজারের তুলনায় তা নগণ্যই। তবে টাকার অঙ্কে লোকসান যেমনই হোক, দর্শক, জনপ্রিয়তা, সর্বোপরি বাংলাদেশের বিশাল ক্রিকেট বাজার হারাবে ভারত, যা হবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি। মাকসুম আলম খান, সময় সংবাদ। ক্রিকেটের আরও খবর, বিপিএল নিয়ে নতুন সমস্যায় ক্রিকেট বোর্ড। সিলেটে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি ও ম্যাচ ভেন্যুতে নিরাপত্তা দিতে অপারগতা জানায় স্থানীয় পুলিশ। নিরাপত্তার সংখ্যায় পূর্ণাঙ্গ অনুশীলন বাতিল করে ঢাকা ক্যাপিটালস। জাতীয় নির্বাচনের কারণে ব্যস্ততা বাড়ায়, জনবল সংকটই এর কারণ বলছে এসএমপি। যদিও পরে ঠিকই মাঠে দেখা যায় নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান বিসিবির পরিচালক শাহনিয়ান তানিম। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু হালকাভাবে নেয়নি বিসিবি। জল বেশ দূর পর্যন্ত গড়াবে তা বলাই যায়। ফ্রিজ আইপিএল বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন, এত সব ঘটনার মাঝে বিপিএল নিয়েও নতুন চিন্তায় ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম পর্ব বাতিলের পর সিলেটে ম্যাচ পরিচালনা করাও বেশ কষ্টসাধ্য হতে যাচ্ছে বিসিবির। নতুন করে সামনে এসেছে নিরাপত্তা ইস্যু। জাতীয় নির্বাচনের কাজে ব্যস্ততা বাড়া এবং সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট বিভাগের পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে বলে জানানো হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। যার কারণে বিপিএল ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার স্টাফদের নিরাপত্তায় পুলিশ সদস্য দিতে অপারগতা প্রকাশ করে বিসিবিকে চিঠি দেয় এসএমপি, যার জন্য সোমবার পূর্ণাঙ্গ অনুশীলন বাতিল করে ঐচ্ছিক অনুশীলন করে ঢাকা ক্যাপিটালস, যা স্বীকার করেন এসএমপির এ কর্মকর্তা। বিপিএল এর প্রথম ফেজ সিলেটে, দ্বিতীয় ফেজ চট্টগ্রাম, আর তৃতীয় ফেজ হচ্ছে ঢাকা অনুষ্ঠিত হওয়ার মতো প্রোগ্রাম ছিল। সেটা আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা এই জিনিসগুলো আমরা জানতে পেরেছি। পরবর্তীতে সিলেটে আমরা পুলিশ কমিশনারের কার্যালয়ে সব নিরাপত্তা সমন্বয় সভার পরে আমরা সেভাবে ফোর্স মোতায়েন করেছি। কিন্তু আমরা পরবর্তী দেখতে পাই যে বিপিএল এর চট্টগ্রাম পর্ব যেটা, সেটাও সিলেটে স্থানান্তর করা হয়েছে এবং আমরা আমাদের সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা ডিউটি, বিভিন্ন আবেদনী ডিউটির কথা চিন্তা করে আমরা বলেছি যে এই সময়টাতে আমাদের ফোর্স মোতায়েন আমরা অপারগতা প্রকাশ করেছি। আমরা চিঠিতে জানিয়েছি, পরবর্তীতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। এখানে আগে যেটা অধিক সংখ্যক পুলিশ ছিল, সেখানে পুলিশের সংখ্যাটা একটু কমে যাবে, আনসার সংখ্যাটা একটু বেড়ে যাবে। এ বিষয়ে সত্যতা স্বীকার করেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক শাহনিয়ান তানিম। তবে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি। আপনি দেখেন যে সামনে যেহেতু ইলেকশন আছে, অবভিয়াসলি পুলিশ ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে সবকিছুতে তারা একটা টানা পড়ার মধ্যে আছে। সো তারপরে আমার কাছে মনে হয় যে তারা এনাফ রেসপেক্ট দিয়েছে। আপনারা ডানে দেখছেন যে আমাদেরকে এনাফ প্রোটেকশন দেওয়া হয়েছে। সো অ্যাজ আ টিম উই আর স্যাটিসফাইড। আমাদেরকে যেরকম প্রোটোকল দেওয়া হচ্ছে, বোর্ড থেকেও গতকালকে যখন বলা হয়েছিল যে পুলিশ হয়তো একটু কম দিতে পারবে, সেটাকেও গভর্নমেন্টকে আমাদেরকে রেসপেক্ট দিতে হবে। বাট আমার কাছে মনে হয় হ্যাটস অফ টু দ্য সিকিউরিটি টিম যে তারা এটা ম্যানেজ করতে পেরেছে। সিলেটে মাঠে গড়ায় বিপিএল এর 12তম আসর। চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ায় টুর্নামেন্টের শেষ অংশই শুধু হওয়ার কথা ঢাকায়, তবে সেটা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। প্রথমবারের মতো পুরো বিপিএল হতে পারে এক ভেন্যুতে। রাজধানী ঢাকার রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে সেই সিদ্ধান্ত।
সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। জানাবো দেশের বাইরের ক্রিকেটের খবর। অ্যাশেজ সিরিজ প্রসঙ্গ। সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের চেয়ে 218 রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। এর আগে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 384 রান করে থ্রি লায়ন্স। জবাবে ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 166 রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। এবারের অ্যাশেজ সিরিজ ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে জো রুটের কাছে। বর্ণিল ক্যারিয়ারে যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো সেঞ্চুরিই ছিল না তার, সেখানে ব্রিসবেন টেস্টে ধরা দেয় তা। এবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে করলেন চলতি সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে বছরের প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিংকে ছুঁয়েছেন এই ব্যাটার। টেস্টে সর্বকালের সেরা সেঞ্চুরিয়ানের তালিকায় রুট এখন 3 নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ারের 41তম শতকের দেখা পেয়েছেন তিনি। 163 ম্যাচ খেলে পন্টিংকে ছুঁয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। 45 ও 51 সেঞ্চুরি নিয়ে তার ওপরে আছেন কেবল জ্যাক ক্যালিস ও সচিন টেন্ডুলকার। 2012 সালের ডিসেম্বরের নাগপুরে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল রুটের। তবে গত 5 বছরে এ নিয়ে 24টি সেঞ্চুরিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন 35 বছর বয়সী এই ব্যাটার। সিডনিতে দ্বিতীয় দিনের খেলায় লাঞ্চের আগে 146 বলে ক্যারিয়ারের 60তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন রুট। সেখানেই থামেননি, 226 বলে 17তম 150 রান পূরণ করেন। যে তালিকায় 20 বার এই মাইল ফলক ছুঁয়ে সবার ওপরে আছেন সচিন। 19টি 150-তে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ব্র্যান লারা ও কুমার সাঙ্গাকারা। 18টি 150 ছড়ানো ইনিংসে 3-এ আছেন স্যার ডন ব্র্যাডম্যান। এদিন রুট পেছনে ফেলেছেন মাহেলা জয়বর্ধনেকে। আরেকটি মাইল ফলকের সামনে দাঁড়িয়ে আছেন জো রুট। এজন্য দরকার তার মাত্র 63 রান। তাহলেই সচিনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে 14,000 রানের মাইল ফলক ছোবেন ইংল্যান্ডের ডানহাতি এই ব্যাটার। সিডনিতে 242 বলে 160 রান করে তার মোট সংগ্রহ 13,937। রুটের অনবদ্য ইনিংসের পর হ্যারি ব্রুকের 84 ও জেমি স্মিথের 46 রানের সুবাদে ইংল্যান্ড 384 রান করে। এদিন ইংল্যান্ডের ইনিংস আরও বড় হতে পারত, তবে 61 রানে শেষের দিকের 5 ব্যাটসম্যানের উইকেট হারানো ইনিংস আর বড় করতে পারেনি থ্রি লায়ন্স। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 57 রান করে অস্ট্রেলিয়া। জ্যাক ওয়েদারাল্ড 21 রানে বিদায় নিলে ভাঙে এই জুটি। বড় সংগ্রহের আভাস দিয়েও পারেনি মার্নাস লাবুশেইন। 48 রান আসে তার ব্যাটে। তবে ট্রাভিস হেডের অপরাজিত 91 রানের সুবাদে 2 উইকেট হারিয়ে 166 রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ। ফুটবলের খবর। মাত্র 14 মাসের ব্যবধানেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হলো রুবেন আমোরিমকে। দলের হতশ্রী পারফরমেন্স আর সুদিন ফেরাতে না পারার কারণেই এই পর্তুগিজ কোচকে ছাঁটাই করে ক্লাব কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। মূলত ক্লাবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সামনে আসার পরই ছাঁটাই করা হয় আমোরিমকে। এমনটা তো অনুমেয়ই ছিল। ম্যাচের পর ম্যাচ বাজে পারফরম্যান্স, দলের হতশ্রী অবস্থা, সমর্থকদের দুয়োধ্বনির সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের কড়া সমালোচনা, সবকিছু মিলে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের সময় যে ক্লাবে ফুরিয়ে এসেছিল তা ছিল শুধু সময়ের অপেক্ষা। 2024-এ কোচ এরিক টেন হাগের অধীনে বাজে অবস্থায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর টেন হাগকে ছাঁটাই করে পর্তুগিজ রুবেন আমোরিমের হাতে দায়িত্ব তুলে দেয় রেড ডেভিলস কর্তৃপক্ষ। সুদিন ফেরার আশায় আমোরিমকে বেশ কয়েকদিন সময়ও দেয় ইংলিশ ক্লাবটি, কিন্তু তাতে কাজের কাজ তো হয়নি, বরং বেড়েছে হতাশা। ম্যাচের পর ম্যাচ বাজে পারফরমেন্সের কারণে ইপিএল পয়েন্ট টেবিলেও অবস্থান প্রত্যাশা অনুযায়ী হয়নি দলটার। স্পোর্টিং সিপিতে দলটার দারুণ সাফল্য এনে দেন আমোরিম। সেই ভরসায় ম্যানচেস্টার ইউনাইটেডেও দিন গুনছিল ভালো সময়ের। ভালো খারাপ মিলে সময় কাটছিল ঠিকই, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান পাচ্ছিল না দলটা। চলতি মৌসুমে মাঝপথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কার্যকর কিছুই করতে পারেনি রেড ডেভিলস। তাতেই ফুঁসে ওঠে সমর্থক থেকে শুরু করে ক্লাব কর্তারা। গেল সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 17 ম্যাচ খেলে মোটে 7 ম্যাচে জয়ের দেখা পায় রেড ডেভিলস। উলভসের বিপক্ষে ড্র করে বছর শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড। আর বছরের শুরুটা হয় লিডস ইউনাইটেডের বিপক্ষে 1-1 গোলে ড্র করে। এই ম্যাচের পরই দ্বন্দ্ব আসে প্রকাশ্যে। বোর্ড কর্তাদের নিয়ে কড়া সমালোচনা করেন আমোরিম। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি ম্যানেজার হতে এসেছেন, কোচ নয়। ক্লাব কর্তাদের উচিত যার যার কাজ তার করা, এমন মন্তব্য করেই যেন আগুনে ঘি ঢালেন আমোরিম। ক্লাবের ওয়েবসাইটে আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে আমোরিমকে ছাঁটাই করার বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। পরিবর্তনের এটাই সেরা সময় বলে মনে করে ক্লাব কর্তৃপক্ষ। তবে 14 মাসের এই যাত্রায় আমোরিমকে বিদায় বেলায় ধন্যবাদও জানিয়েছে ক্লাব।
ইতিমধ্যে অ্যামোরিমের পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে দায়িত্ব দিয়েছে ক্লাব। আগামী বুধবার ইপিএলে বার্নলির বিপক্ষে ম্যাচে তিনি ডাগ আউট সামলাবেন। 2027 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল অ্যামোরিমের। কয়েকদিন আগেও ক্লাবে 20 বছর থাকার ইচ্ছা প্রকাশ করলেও মাত্র 14 মাসেই ম্যান ইউনাইটেডের সঙ্গে শেষ হলো পর্তুগিজ কোচের যাত্রা। তাজিন খন্দকার, সময় সংবাদ। নতুন বছরে টানা 2 ম্যাচ জয়হীন ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর এবার চেলসির বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করলো সিটিজেন্স। শুরুতে এগিয়ে গেলেও চেলসি শেষ মুহূর্তের গোলে 1-1 গোলে ড্র করে। এদিকে নতুন বছরের প্রথম ম্যাচ জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেডও। লিডস ইউনাইটেডের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে রেড ডেভিলস। নতুন বছরের শুরুতেই একটা অনাকাঙ্ক্ষিত ধাক্কা, এরপর ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামলেও হতাশায় সঙ্গী হলো ম্যানচেস্টার সিটির। সব প্রতিযোগিতা মিলে টানা 8 ম্যাচ জয়ের পর নতুন বছরের শুরুতেই সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র করে এবার ভাগ্য আটকে রইল ওই একই জায়গায়। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্যের চেষ্টা চালিয়ে যায় ম্যানচেস্টার সিটি। শট, পজিশন কিংবা পাসে সিটি এগিয়ে থাকলে অন টার্গেটের শটে সমানে সমান দু দল। সেয়ানে লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করে গেলেও দু দলের কেউই প্রথমার্ধে লিড নিতে পারেনি। বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় সিটি, তবে চেলসির শক্ত রক্ষণ ভাঙতে না পারায় লিড নেওয়া হয়নি স্বাগতিকদের। ম্যাচের 39 মিনিটে ভালো এক সুযোগ তৈরি করেন আর্লিং হল্যান্ড, কিন্তু সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় দলটা। ভাগ্য সহায় হলে 39 মিনিটে গোল পেতে পারত তারা, কিন্তু আর্লিং হল্যান্ডের বাঁ পায়ের শট দূরের পোস্টে বাধা পায়। এর 3 মিনিট পর যদিও ডেডলক ভাঙে সিটি, রেইন্ডার্সের ঠান্ডা মাথার শট লক্ষ্য ভেদ করে, তাতে লিড নেয় গার্দিওলার দল। স্কোর লাইন হয় 1-0। এগিয়ে গিয়ে জয়ের আশা জাগায় দলটা। এরপর বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও চেলসিকে চেপে ধরে ম্যান সিটি। বিরতির পর ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তারা। উল্টো ম্যাচের শেষ দিকে আক্রমণাত্মক হয়ে ওঠে ব্লুজ। নির্ধারিত সময়ের খেলায় বলার মতো কিছু করতে না পারলেও অতিরিক্ত সময়ে সিটিকে হতাশায় ডোবায় চেলসি। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত শট জালে জড়ালে সমতায় ফেরে ম্যাচ। 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু দল। এ ড্রয়ে 20 ম্যাচে 23 জয়ে 42 পয়েন্ট নিয়ে দুয়ে আছে সিটি, আর 31 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চেলসি। এদিকে বছরের শুরুতেই পয়েন্ট ভাগাভাগি করতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। লিডস ইউনাইটেডের বিপক্ষে শুরু থেকে আক্রমণের চেষ্টা চালিয়ে যেতে থাকলেও কাজের কাজ করতে পারেনি রেড ডেভিলস। দু দলের কেউই গোল করতে না পারলে গোলশূন্য থেকেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর মাঠে নেমে ঘরের মাঠে নিজেদের আধিপত্যের প্রমাণ দেয় লিডস। ম্যাচের 62 মিনিটে অ্যারনসনের গোলে 1-0 লিড নেয় স্বাগতিকরা। আনন্দে ফেটে পড়ে লিডস। গোল খেয়ে হুঁশ ফেরে ম্যানচেস্টার ইউনাইটেডের। ঠিক 3 মিনিট পর সমতায় ফেরে রেড ডেভিলসও। জশুয়া জিরগসের পাস থেকে বল পায়ে পেয়ে লক্ষ্য ভেদ করেন ম্যাথিউস চুনহা। 1-1 গোলের ড্র নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে দু দল। এ ড্রয়ে পয়েন্ট টেবিলের 6 অবস্থান রেড ডেভিলদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এদিকে বছরের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। সিটি ডার্বিতে প্যারিস এফসিকে 2-1 গোলে হারিয়েছে লুই এনরিকের শিষ্যরা। নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক প্যারিসিয়ানরা, তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ডেডলক ভাঙেন দেসিরে দুইও। ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্ট থেকে বল জালে জড়িয়ে স্বাগতিকদের লিড এনে দেন এই ফরওয়ার্ড। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি প্যারিসিয়ানরা। 51 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে প্যারিস এফসি। এর 2 মিনিট পরেই ম্যাজিক দেখান উসমান দেমবেলে। জায়ার এমেরির অ্যাসিস্টে পিএসজিকে আবারও লিড এনে দেন ফরাসি তারকা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিকের দল। যদিও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 17 ম্যাচে 39 পয়েন্ট, লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটির। এদিকে ব্লগ্রানাকে 3-1 গোলে হারিয়ে সিরিয়ার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলে নিয়েছে ইন্টার মিলান। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। বেগম খালেদা জিয়ার স্মরণে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কয়েক প্রজন্মের ক্রীড়াবিদ ও সংগঠকরা, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, বিএনপি নেতা ইশরাক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এবং বর্তমান সংগঠকরা সহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা। ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়ার অবদানের স্মরণে তার আত্মার শান্তি কামনা করেছেন সবাই।
যে প্রাপ্য থেকে ওনাকে বঞ্চিত করতে চেয়েছিলেন, মৃত্যুর আগের মুহূর্তে মৃত্যু সময় পর্যন্ত দেশের মানুষ এবং আল্লাহ তাআলা তাকে সেটা ফিরিয়ে দিয়েছেন। আমরা ক্রীড়াঙ্গনেরও একজন অভিভাবককে আমরা হারিয়ে ফেলেছি, যিনি ক্রীড়াঙ্গনকে নিয়ে স্বপ্ন দেখেছেন নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে। ক্রীড়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার বাবা নিরলস পরিশ্রম করেছিলেন এবং সেই সময় সাফ গেমস আয়োজনও করা হয়েছিল। উনি যা করে গেছেন আর যা দিয়ে গেছেন জাতিকে, এটা মনে হয় কেউ আর দিতে পারবে বলে আমাদের মনে হয় না। সকলে একত্রিত হয়ে আমরা তার জন্য দোয়া করার জন্য এইখানে আসছি। আল্লাহ পাক জানি তাকে বেস্তা নসিব করে। ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন সংগঠকরা। ক্রিকেট বিশ্বে ভারতীয় আগ্রাসী মনোভাবের নিন্দা। টাইগার পেসারকে কেকেআর থেকে বাদ দেয় ক্ষুব্ধ কলকাতার দর্শকরাও। ক্রিকেটটা এখন পুরোপুরি রাজনৈতিক ঢুকে গেছে। একটা অন্য ধরনের নোংরামি একটা রাজনীতি চললো, যেটা আমরা আশা করিনি। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ মাকসুম আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময় আসে।